রাতের তারাভরা আকাশের দিকে তাকিয়ে কখনো কি আপনার মনে হয়েছে ওই কোটি কোটি তারার মাঝে কোথাও কি কেউ আমাদের দিকেই তাকিয়ে আছে? এই অনন্ত মহাবিশ্বে আমরা কি সত্যিই বড্ড একা? একা? এত বিশাল গ্যালাক্সিতে শুধু পৃথিবীতেই প্রাণ আছে এটা ভাবতেও তো কেমন অদ্ভুত লাগে। কিন্তু অন্য গ্রহে যদি কেউ থাকেও আমরা তাদের খুঁজব কিভাবে? ঠিক এই প্রশ্নটার উত্তর খুঁজতেই আজ আমরা পাড়ি দেব এক মহাজাগতিক যাত্রায়। নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো আর্থ 2.0 বা দ্বিতীয় পৃথিবী নিয়ে। আজ আমরা জানব এক্সোপ্ল্যানেট বা ভিনগ্রহী জগৎ সম্পর্কে। আমরা দেখব কিভাবে নাসার কেপলার স্পেস টেলিস্কোপ আমাদের সৌরজগতের বাইরে হাজার হাজার নতুন গ্রহ আবিষ্কার করেছে, আর ঠিক কোথায় লুকিয়ে থাকতে পারে মানুষের বাসযোগ্য আরেকটি নতুন পৃথিবী। যারা মহাকাশের অজানা রহস্য ভালোবাসেন এবং জানতে চান আমাদের ভবিষ্যৎ গন্তব্য কোথায় হতে পারে, তাদের জন্য আজকের এই পর্বটি আক্ষরিক অর্থেই রোমাঞ্চকর হতে চলেছে। চলুন শুরু করা যাক। আচ্ছা, শুরুতেই একটা সাধারণ প্রশ্ন করি। এই যে আমরা এক্সোপ্ল্যানেট শব্দটা বারবার শুনি, এটা আসলে কি? আমাদের সৌরজগতের গ্রহদের থেকে এরা কতটা আলাদা? খুব সহজ ভাষায় বলতে গেলে আমাদের সূর্যকে কেন্দ্র করে পৃথিবী, মঙ্গল বা বৃহস্পতি ঘোরে, কিন্তু আমাদের সূর্যের বাইরেও তো মহাকাশে কোটি কোটি নক্ষত্র বা তারা আছে, তাই না? সেই অন্য নক্ষত্রগুলোকে কেন্দ্র করে যে গ্রহরা ঘোরে তাদেরকেই বিজ্ঞানীর ভাষায় বলা হয় এক্সোপ্ল্যানেট। বুঝতে পারলাম, কিন্তু ওই দূরের তারাগুলো তো এমনিতেই আমাদের কাছে বিন্দুর মতো দেখায়। তার চারপাশে ঘোরা একটা ছোট গ্রহকে বিজ্ঞানীরা পৃথিবী থেকে দেখেন কিভাবে? টেলিস্কোপ দিয়ে কি সত্যি সরাসরি গ্রহ দেখা যায়? এখানেই বিজ্ঞানের আসল ম্যাজিক। বিজ্ঞানীরা সরাসরি গ্রহটাকে দেখেন না, তারা ব্যবহার করেন একটি বিশেষ পদ্ধতি যার নাম ট্রানজিট মেথড। ধরুন অনেক দূরে একটা লাইট জ্বলছে। এবার একটা ছোট পোকা যদি ওই লাইটটার ঠিক সামনে দিয়ে উড়ে যায়, তখন লাইটের আলোটা খুব সামান্য একটু কমে যাবে, তাই না? হ্যাঁ, পোকার ছায়ায় আলোটা একটু তো ম্লান হবেই। নাসার কেপলার স্পেস টেলিস্কোপ ঠিক এই কাজটাই করেছে। এটি টানা কয়েক বছর মহাকাশের একটা নির্দিষ্ট অংশের দিকে এক দৃষ্টে তাকিয়েছিল। যখনই কোনো নক্ষত্রের আলো খুব সামান্য একটু কমে যেত, বিজ্ঞানীরা বুঝতেন নিশ্চয়ই ওই নক্ষত্রের সামনে দিয়ে কোনো গ্রহ পার হচ্ছে। এই সামান্য আলো কমার হিসেব কষেই তারা গ্রহটার আকার এবং তার নক্ষত্র থেকে দূরত্ব বের করে ফেলতেন। কি অসাধারণ একটা বুদ্ধি! কিন্তু বিজ্ঞানীরা তো যে কোনো গ্রহ খুঁজছেন না, তারা খুঁজছেন দ্বিতীয় পৃথিবী। একটা গ্রহকে বাসযোগ্য বা পৃথিবীর মতো হতে গেলে ঠিক কি কি গুণ থাকতে হবে? একটি গ্রহকে বাসযোগ্য হতে গেলে তাকে থাকতে হবে তার নক্ষত্রের গোল্ডিলক্স জোনে। গোল্ডিলক্স জোন? নামটা তো রূপকথার গল্পের মতো লাগছে। ঠিক ধরেছেন। ওই গল্পে গোল্ডিলক্স এমন একটা স্যুপ খেয়েছিল যা খুব বেশি গরমও নয়, আবার খুব ঠান্ডাও নয়, একদম ঠিকঠাক। মহাকাশের ক্ষেত্রেও ব্যাপারটা তাই। গ্রহটি যদি তার নক্ষত্রের খুব কাছে থাকে, তবে অতিরিক্ত গরমে সব তরল বাষ্প হয়ে যাবে, আর খুব দূরে থাকলে সব জমে বরফ হয়ে যাবে। যে নির্দিষ্ট দূরত্বে থাকলে গ্রহে জল থাকতে পারে তাকেই বলে গোল্ডিলক্স জোন বা হ্যাবিটেবল জোন। আর যেখানে জল আছে সেখানেই প্রাণের সম্ভাবনা সবচেয়ে বেশি। সত্যি মহাবিশ্বের নিয়মগুলো অবাক করার মতো। এই এক্সোপ্ল্যানেটগুলো নিয়ে আর কি কি চমকপ্রদ তথ্য আছে যা সাধারণ মানুষ জানে না? চলুন দর্শকদের কয়েকটা অবাক করা তথ্য শোনাই। প্রথমত, পৃথিবীর যমজ ভাই কেপলার 452b নামের একটি গ্রহ বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, যাকে পৃথিবীর বড় দাদা বলা হয়। এটি পৃথিবীর চেয়ে কিছুটা বড় এবং এর সূর্যটাও আমাদের সূর্যের মতোই। এখানে এক বছর হয় 385 দিনে, মানে পৃথিবীর সাথে এর ভয়ঙ্কর মিল রয়েছে। দ্বিতীয় তথ্য হল অনাথ গ্রহ। মহাকাশে এমন কিছু গ্রহ আছে যাদের নিজস্ব কোনো নক্ষত্র বা সূর্যই নেই। তারা ঘুটঘুটে অন্ধকারে পুরো গ্যালাক্সিতে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায়। ভাবলেই গা ছমছম করে। আর তৃতীয় হল হীরের গ্রহ। 55 ক্যানক্রি ই নামের একটি এক্সোপ্ল্যানেট আছে যার আকার পৃথিবীর দ্বিগুণ। বিজ্ঞানীরা মনে করেন এর ভেতরের প্রচণ্ড চাপ এবং তাপমাত্রার কারণে এই গ্রহের বিশাল অংশ জুড়ে নিরেট হীরে তৈরি হয়ে থাকতে পারে। একটা হীরের গ্রহ, সত্যি কল্পনারও বাইরে। কিন্তু এই যে আমরা এত এত গ্রহ আবিষ্কার করছি, ভবিষ্যতে এর প্রভাব মানবজাতির উপর কতটা পড়বে? এর প্রভাব হবে সুদূর প্রসারী। কেপলার টেলিস্কোপ আমাদের জানিয়েছে যে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিতেই হয়তো এমন কোটি কোটি বাসযোগ্য গ্রহ লুকিয়ে আছে। এখন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মতো অত্যাধুনিক যন্ত্র সেই এক্সোপ্ল্যানেটগুলোর বায়ুমণ্ডল পরীক্ষা করছে, খুঁজছে অক্সিজেন, মিথেন বা জলীয় বাষ্পের মতো রাসায়নিক চিহ্ন।
তার মানে পৃথিবী যদি কখনো মানুষের বাসের অযোগ্য হয়েও পড়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য হয়তো একটা বিকল্প বাড়ির সন্ধান আমরা আগেই করে রাখছি। ঠিক তাই, আন্তর্নাক্ষত্রিক বা ইন্টারস্টেলার ট্র্যাভেল হয়তো আজ সায়েন্স ফিকশন, কিন্তু আজ থেকে কয়েকশো বছর পর মানুষ হয়তো সত্যিই সেই দ্বিতীয় পৃথিবীতে গিয়ে নতুন বসতি গড়বে এবং মহাবিশ্বে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখবে। আজকের এই আলোচনা থেকে অন্তত এটা স্পষ্ট যে আমরা মহাবিশ্বের বিশালতার কাছে কতটা ক্ষুদ্র, আর এই অনন্ত শূন্যতায় আমরা হয়তো মোটেই একা নই। একদম। কে বলতে পারে, কোটি কোটি আলোকবর্ষ দূরে হয়তো অন্য কোনো গ্রহের উন্নত প্রাণী তাদের টেলিস্কোপ দিয়ে আমাদের এই নীল গ্রহটার দিকে তাকিয়ে ঠিক একই কথা ভাবছে। ওই গ্রহে কি কেউ থাকে? আপনাদের কি মনে হয়, আমাদের জীবদ্দশাতেই কি আমরা ভিন গ্রহের কোনো প্রাণের সন্ধান পাব, নাকি আমরা চিরকাল এই রহস্যের অন্ধকারে একা হাতড়েই যাব? আপনাদের ভাবনা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। এমন আরও বিজ্ঞানভিত্তিক ভিডিওর জন্য সায়েন্স টক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চারপাশের জগৎকে প্রশ্ন করতে শিখুন আর আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন।